একাত্তরে মানবতা বিরোধী অপরাধে ফাঁসি দণ্ডপ্রাপ্ত নিজামীর আপিলের রায় পুনর্বিবেচনার শুনানি চলছে। কিশোরগঞ্জের শামসুদ্দিন সহ 5 জনের রায় পড়া শুরু। বড় ধরনের নাশকতার ক্ষেত্র প্রস্তুতের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ। পরকীয়ার ঘটনায় স্ত্রীর হাতে পুরান ঢাকার এক ব্যবসায়ী খুন, পুলিশের কাছে স্বীকারোক্তি। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত সহ 3 জনকে আটক। অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে আজও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি। যোগ দিয়েছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবং চতুর্থ ধাপের নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর দেশের 743টি ইউনিয়ন। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস কমিশনের। সময় সংবাদে সঙ্গে আছি আমি তানজিমুনিয়াত। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার আপিলের শুনানি চলছে। সকাল 9টার পর প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়। অ্যাডভোকেট মাহবুব হোসেন নিজামীর পক্ষে শুনানিতে অংশ নেন। এখন চলছে রাষ্ট্রপক্ষের শুনানি। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার জন্য গত 29 মার্চ আবেদন করেন এই আলবদর নেতা। এরপর আসামি পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে গত 10 এপ্রিল আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে দেন। মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা, ধর্ষণ ও পাবনায় গণহত্যার দায়ে 2014 সালের 29 অক্টোবর জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, সকাল 9:30 থেকে মূলত এই শুনানিটি শুরু হয়েছে। অর্থাৎ নিজামীর যে রিভিউ আবেদন করেছিলেন, সর্বোচ্চ আদালত তাকে যে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল, সেই সাজাটি রিভিউ আবেদনের মাধ্যমে আসামি পক্ষ থেকে তার খালাস চেয়েছিল। তো সেই খালাসের পক্ষে সকাল 9:30 থেকে প্রায় 11টা পর্যন্ত আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করেন। এরপরে মূলত আদালত একটু বিরতি যায়, আধা ঘন্টার বিরতির পরে এখন মূলত রাষ্ট্রপক্ষ নিজামীর সাজা বহাল রাখার পক্ষে এখন যুক্তিতর্ক উপস্থাপন করছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। তিনি শুনানির পরে আমরা বুঝতে পারবো যে আসলে আজকে রিভিউর রায়টি দেওয়া হবে কি না। প্রধান বিচারপতি হয়তো এই বিষয়ে একটা আদেশ দিবেন। তো এখন মূলত রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তিনি নিজামীর মৃত্যুদণ্ডের সাজা বহালের পক্ষে যুক্তি দিচ্ছেন এবং তিনি শুনানি করছেন। বিভিন্ন তথ্যপাত্র সাক্ষীগুলো আবার নতুন করে পর্যালোচনা করছেন এবং পর্যালোচনা করে মূলত নিজামীকে যে 3টি অপরাধে, অর্থাৎ 1971 সালের পাবনার সাথিয়ার বাউশগাড়ি সহ কয়েকটি গ্রামে যে 450 মানুষজনকে হত্যা এবং 30 থেকে 35 জনকে ধর্ষণের যে অভিযোগ এবং বুদ্ধিজীবী হত্যার যে অভিযোগ নিজামীকে ফাঁসির দণ্ড দিয়েছিল 3টি অপরাধে, সেই 3টি অপরাধেই নিজামীর ফাঁসির দণ্ড বহালের পক্ষে মূলত রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তিনি এখন যুক্তিতর্ক উপস্থাপন করছেন। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এই শুনানিটি করছেন। বেঞ্চের অন্য সদস্যরা রয়েছেন বিচারপতি নাজমুন সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এবং তারা সকাল 9:30 থেকেই মূলত নিজামীর রিভিউ আবেদনের শুনানিটি এখন গ্রহণ করছেন। তো রিভিউ আবেদনটি শুনানি শেষ হওয়ার পরে যেটি আইনি প্রক্রিয়া আমরা যতটুকু জানতে পেরেছি, যদি রিভিউ আবেদনটি খারিজ হয়ে যায় তারপরে একটি মাত্র আইনি পথ খোলা রয়েছে, যদিও সেটি রাষ্ট্রপতির এখতিয়ার, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ নিজামীর রয়েছে। এরপরে মূলত যদি সরকার চায় রিভিউ আবেদনটি খারিজ হওয়ার পর তাহলে যে কোনো দিন ফাঁসির দণ্ড কার্যকর করতে পারবেন। যদিও তার আগে অবশ্যই রিভিউয়ের যে আবেদনের শুনানি এখন চলছে, সেই শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসির দণ্ড কার্যকরের বিষয়টি অপেক্ষা করতে হবে। এখন শুনানি চলছে, রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সর্বশেষ রিভিউ বিষয়ে শুনানি করছেন। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে নিজামীর রিভিউ আবেদনের শুনানির বিষয়ে সর্বশেষ খবর। মুনিয়াত, ধন্যবাদ আফজাল। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার আপিলের শুনানি সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের 2 ভাই শামসুদ্দিন ও নাসিরউদ্দিন সহ 5 জনের বিরুদ্ধে 330 পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় পড়া শুরু হয়েছে। সকাল 10:30টার দিকে বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় পড়া শুরু হয়।
এর আগে এই 5 আসামির মধ্যে একমাত্র গ্রেফতারকৃত শামসুদ্দিনকে সকাল 10টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে আজকের এই রায়কে ঘিরে সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। গত 11 এপ্রিল প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। এই 5 জনের বিরুদ্ধে 71 হত্যা, আটক, ধর্ষণ ও নির্যাতন সহ মানবতা বিরোধী 7টি অভিযোগ রয়েছে। আসামিদের মধ্যে শামসুদ্দিন ছাড়া ক্যাপ্টেন নাসিরউদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম পলাতক রয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, বলতে চাই যে আর অল্প কিছু সময়ের মধ্যে চূড়ান্ত যে রায়টি সেটি আমাদের কাছে চলে আসবে। এরই মধ্যে যে খবরটা আমি পেয়েছি যে এই 5 জন রাজাকারের বিরুদ্ধে যেই 7টি অভিযোগ ট্রাইব্যুনালের কাছে আনা হয়েছিল, সেই 7টি অভিযোগের মধ্যে তারা হচ্ছে সবার বিরুদ্ধেই সব অভিযোগ ছিল না। যেমন যে প্রথম যে অভিযোগটি ছিল সেই অভিযোগে বলা হয়েছিল যে 1971 সালের 12ই নভেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আয়লা এবং বিদ্যানগর গ্রামে 8 জনকে হত্যা এবং 1 জনকে অপহরণ। এই অভিযোগটিতে 5 জনই আসামি ছিলেন এবং 5 জনই দোষী প্রমাণিত হয়েছেন, ট্রাইব্যুনাল এমনটা বলেছেন। এবং যে 2 নম্বর যে অভিযোগটি ছিল, 2 নম্বর অভিযোগে বলা ছিল যে 1971 সালের 13ই নভেম্বর আয়লা গ্রামে হোসেন আলী মিয়াকে হত্যা। এই অভিযোগে শুধুমাত্র শামসুদ্দিন আহমেদ আসামি ছিলেন, তো তার বিরুদ্ধে এই অভিযোগটি প্রমাণিত হয়েছে। এবং যে 3 নম্বর যে অভিযোগ ছিল সেটিতে বলা হয়েছিল যে করিমগঞ্জের আব্দুল গফুরকে অপহরণ করে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে তাকে খুদির জঙ্গল ব্রিজে নিয়ে 26শে সেপ্টেম্বর 1971 সালে হত্যা করা। এই অভিযোগটিতে 5 জনই আসামি ছিলেন, কিন্তু ট্রাইব্যুনাল যেটি বলেছেন সে 5 জন আসামির মধ্যে গাজী আব্দুল মান্নান এই অভিযোগটিতে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন, কিন্তু বাকি 4 জনের বিরুদ্ধে এই অভিযোগটি প্রমাণিত হয়েছে। এবং যে 4 নম্বর অভিযোগ ছিল, 4 নম্বর অভিযোগে 5 জনই অভিযুক্ত ছিলেন এবং এই অভিযোগটিতে বলা হয়েছিল যে 1971 সালের 23শে আগস্ট করিমগঞ্জ ডাকবাংলোতে শান্তি কমিটির কার্যালয়ে আতকাপাড়া গ্রামের ফজলুর রহমান মাস্টারকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে নির্যাতন করা হয় এবং পরবর্তী তাকে হত্যা করা হয়। এই অভিযোগটি 5 জনের বিরুদ্ধে ছিল এবং 5 জনের বিরুদ্ধে এই অভিযোগে তারা দোষী প্রমাণিত হয়েছেন, ট্রাইব্যুনাল এমনটাই বলেছেন। এবং যে 5 নম্বর অভিযোগ ছিল সেই অভিযোগটি ছিল শুধুমাত্র শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে এবং এই অভিযোগে বলা হয়েছিল যে শামসুদ্দিন আহমেদ 1971 সালের 7ই সেপ্টেম্বর রামনগর গ্রামের পরেশচন্দ্র সরকারকে অপহরণ করে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে হত্যা করে। এই অভিযোগটিও তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। এবং যে 6 নম্বর অভিযোগ ছিল, যে 6 নম্বর অভিযোগটি ছিল শুধুমাত্র গাজী আব্দুল মান্নানের বিরুদ্ধে। এই অভিযোগে বলা হয়েছিল যে 1971 সালের 25শে আগস্ট পূর্ব নবাইদ কালীপুর গ্রামের আবু বকর সিদ্দিক এবং আরো কয়েকজনকে তারা অপহরণ করে নিয়ে যায় এবং পরবর্তীতে তাদেরকে হত্যা করে। এই অভিযোগটিও গাজী আব্দুল মান্নানের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। এবং যে 7 নম্বর অভিযোগটি ছিল সেই অভিযোগে শুধুমাত্র গাজী আব্দুল মান্নানই অভিযুক্ত ছিলেন। এই অভিযোগে বলা হয়েছিল যে 1971 সালের 15ই সেপ্টেম্বর আতকাপাড়া গ্রামে আক্রমণ করে 20-25টি বাড়িতে অগ্নিসংযোগ করেন গাজী আব্দুল মান্নান। তো এই অভিযোগটিও তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। এবং আদালত যে রায় ঘোষণার আগে যে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন এবং পর্যবেক্ষণে বলেছেন যে গাজী আব্দুল মান্নান করিমগঞ্জ এবং কিশোরগঞ্জ এলাকায় রাজাকার বাহিনী প্রতিষ্ঠা এবং রাজাকার বাহিনীকে মানুষজনকে রাজাকার বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই বিষয়টিও ট্রাইব্যুনালের কাছে প্রমাণিত হয়েছে। তো এখন আমরা অপেক্ষা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যে যে চূড়ান্ত রায়টি সেই রায়টি ট্রাইব্যুনাল থেকে আসবে। তো রায়টি যখনই আমি জানতে পারবো আমি আপনাকে সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করব। তো ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। মুনিয়াত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। চলে যাচ্ছি পরের খবরে। অপেক্ষাকৃত সহজ নিশানায় একের পর এক হামলা ও হত্যার মাধ্যমে নিজেদের সামর্থ্য জানান দেওয়ার পাশাপাশি বড় ধরনের নাশকতার ক্ষেত্র প্রস্তুত করতে চাইছে জঙ্গিরা। সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে হত্যা ও নাশকতা সম্পর্কে এমন মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দ্রুত এসব বন্ধ করতে না পারলে সামনে অপেক্ষা করছে কঠিন সময়। আর সমাজ বিজ্ঞানীদের মতে এভাবে চলতে থাকলে দেখা দিতে পারে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ধর্মীয় ও গোষ্ঠীগত সংখ্যালঘু এবং ভিন্ন মতাবলম্বীদের নিশানা করে একের পর এক আক্রমণ ও হত্যার মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ তৈরি করতে তৎপর উগ্রবাদী সংগঠনগুলো, যার সবশেষ শিকার সমকামী অধিকার বিষয়ক পত্রিকার সম্পাদক জুলহাজ মান্নান ও নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয় এবং টাঙ্গাইলের দর্জি নিখিল চন্দ্র।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হিসেব মতে গেল 14 মাসে দেশে কমপক্ষে 34টি নাশকতার ঘটনা ঘটেছে, যাতে নিহত হয়েছেন 35 জন, আহতের সংখ্যা 129। জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের মাধ্যমে এসব ঘটনার অন্তত 15টির দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। 8টির দায় স্বীকার করেছে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ AQIS এর কথিত বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম। বরাবরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দাবি করেছে আইএস এর নামে জেএমবি এবং আনসার আল ইসলামের নামে আনসারুল্লাহ বাংলা টিম এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এসব ঘটানো হচ্ছে। ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদের সুনির্দিষ্ট যেমন ইমিডিয়েট লক্ষ্য আছে, সুদূর প্রসারী লক্ষ্য আছে। যে কোনো একটা রাষ্ট্রের তার কিন্তু প্রথম কাজ হচ্ছে জনগণের, রাষ্ট্রে যারা বাস করে প্রজা, তার জানমালের নিরাপত্তা বিধান করা। সমাজবিজ্ঞানীদের মতে বেশি দিন এই অবস্থা চলতে থাকলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে। তবে এ ব্যাপারে দ্বিমত রয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের। এই ঘটনার মাধ্যমে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ার কোনো আশঙ্কা করছে না। সংখ্যাটা যখন বৃদ্ধি পেয়ে যায় সেই সময় একটা ইন্টারসেকশনে গিয়ে কিন্তু কলাপস করে। অনেক গোষ্ঠী আছে যারা এক সময় নিজেরা যখন এফেক্টেড হয়ে যায় সেই মুহূর্তে তখন তারা ওই বিক্ষোভ সৃষ্টি করে এবং এই বিক্ষোভগুলো ব্যাপক আকারে ছড়িয়ে যেতে পারে। দুজনেই বলছেন এই পরিস্থিতির পরিবর্তনের জন্য আইনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সদিচ্ছা ও তৎপরতা জরুরি। তার ক্ষমতাটাকে প্রয়োগ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। পরকীয়ার ঘটনায় স্ত্রীর হাতে খুন হলেন পুরান ঢাকার এক ব্যবসায়ী। গতরাতে পুলিশ বাসার খাটের নিচ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পুলিশের দাবি, স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূ সহ সন্দেহভাজন 3 জনকে আটক করেছে পুলিশ। প্রায় 7 বছর আগে পুরান ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী জামিল আহমেদ ভালোবেসে বিয়ে করেন একই এলাকার মৌসুমী আহমেদকে। বিয়ের 2 বছর পর তাদের ঘরে আসে একটি কন্যা সন্তান। এলাকাবাসী ও নিকটজনদের দেয়া তথ্য মতে প্রথম কয়েক বছর ঠিকঠাক চললেও সাম্প্রতিক সময়ে দেখা দেয় পারিবারিক কলহ। সোমবার সকালে জামিল কারখানায় না গেলে তার কর্মচারীরা বাসায় ফোন করে। তার স্ত্রীর কথাবার্তায় সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ জামিল হোসেনের বোনকে সঙ্গে নিয়ে রাতে তার বাসায় অভিযান চালায়। এ সময় খাটের নিচে টেপে মোড়ানো বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। তার ফ্যামিলির কই চলেন বাসায় ঢুকবো না, তো আমাদের একটা ডাউট হয়েছে যে বাড়িতে ঢুকবার চায় না। এর আগে যেহেতু ঘুমের ট্যাবলেট খাওয়ায়া স্বর্ণবর্ণ সব নাই করে দিছে, এবার হয়তো যে ঘুমের কিছু খাওয়াই দিয়া ঘরে রেখে দিছে। ওনার এক বোন আছে মিরপুর থাকে, পরে ওনারা আনছে, আনার পরে উনি শুদ্ধা যা থানা জিডি করছে, জিডি করার পরে আসছে, আইসা পরে তালা চাবি দেয় না, পরে তালা ভাঙ্গা ভিতরে বাইরে যা ঢুকা দেখে যে মাইরা গলা কাইটা রাখছে আর সিনা ফেরা লাইছে, খাটের নিচে ঢুকা রাখছে। এ ঘটনায় রাতেই গৃহবধূ মৌসুমী আহমেদ সহ সন্দেহভাজন 3 জনকে আটক করে পুলিশ। পুলিশ ধারণা করছে এর সাথে পরকীয়ার বিষয় রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করলেও বিস্তারিত কিছুই পুলিশকে জানায়নি মৌসুমী। ধারণা করছি যে স্ত্রীর সহায়তায় এই ঘটনা হয়েছে। পরকীয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। স্বামীর খুনের সাথে সংশ্লিষ্ট থাকার ব্যাপারে তার স্ত্রী স্বীকার করেছে। তার স্ত্রীকে নিয়ে ইন্টারোগেশন করলে বিষয়টা আরো পরিষ্কার হবে। নিকটজনদের অভিযোগ 3 মাস আগেও ঘুমের ওষুধ খাইয়ে হাত পা বেঁধে জামিলকে হত্যার চেষ্টা করেছিল মৌসুমী। হত্যায় ব্যর্থ হয়ে পরে তা ডাকাতির ঘটনা বলে ধামাচাপা দেয় সে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। এলপি গ্যাসের সিলিন্ডার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে সাধ্যের অতিরিক্ত টাকা। প্রয়োজন বাজার মনিটরিং। সরকার নীতিগতভাবেই এগুচ্ছে, জানালো মন্ত্রণালয়। রাজধানীর কারওয়ান বাজারে আগুনের ঘটনার 3 দিনেও ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন ব্যবসায়ীরা। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরি হলেও এখনো কোনো ব্যবস্থা না নেয়ার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত আর্থিক সহায়তার পাশাপাশি আগুন লাগার সঠিক কারণ উদ্ঘাটনের দাবি জানান তারা। এই ঘটনা তদন্তে গঠিত 4 সদস্যের তদন্ত কমিটিও এরই মধ্যে কাজ শুরু করেছে। রোববার রাতে কারওয়ান বাজারে হাসিনা মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে যায় প্রায় 200 দোকানঘর। দমকল বাহিনীর 26টি ইউনিটের প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিতে প্রায় আমার 80-90 লক্ষ টাকার মতন গেছে। মেশিন গেছে 2টা, বিদ্যুতের যত সরঞ্জাম ছিল মেশিনারিজ ওডি গেছে, মেইলের 2টা মেইলের, গোডাউনের একটা মশলা, পাইকারি সেলের একটা দোকান, সব সাইড। এখানে তো কারো হাত নাই, এটা যা করবার তাল্লাই করছে। এখন যদি সরকার আমাদের প্রতি
লক্ষ্য রাখে, একটু দৃষ্টি রাখে ভালো, আমরা যে করিয়া গুলিয়া খাইতে পারি এই ব্যবস্থা করতে পারলে আমরা ফ্যামিলিগতভাবে নিয়ে সংসার নিয়ে সুখ শান্তিতে চলতে পারবি, এই আর কি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিমকে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে কর্মবিরতি সহ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে সকালে ইংরেজি বিভাগের সামনে থেকে একটি মৌন মিছিল বের করা হয়। এতে ইংরেজি বিভাগ সহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিকে একই দাবিতে আজ দুপুরে সিনেট ভবনের সামনে শিক্ষক ফেডারেশনের আয়োজনে একটি মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করবেন বলে জানিয়েছেন শিক্ষকরা। এখন যদি আমরা সবাই চুপ করে থাকি আসলে, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আমাদের আরো শিক্ষক হয়তো বা মারা যেতে পারেন। আমরা এটা আর দেখতে চাই না। আমরা স্যারের হত্যাকারীদের বিচার চাইতে যা কিছু করা লাগে করে যাব। আমাদের মঞ্চ সবসময় অ্যাক্টিভ থাকবে, যতজনই থাকি না কেন। দর্শক, আমরা আগেই জানিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর রেজাউল করিম সিদ্দিক হত্যার প্রতিবাদে কর্মবিরতি ও বিভিন্ন মৌন মিছিল কর্মসূচি পালন করছেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ কলা ভবন থেকে মৌন মিছিল বের করেছেন তারা। সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। আমরা চলে যাচ্ছি তার কাছে। রকি, আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর রেজাউল করিম সিদ্দিকী দুর্বৃত্তদের হাতে 23 এপ্রিল নির্মমভাবে খুনের শিকার হয়েছেন। তো মূলত তার হত্যার পর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তার বিভাগ সহ অন্যান্য বিভাগ কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তার হত্যাকারীদের যেন দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তারই প্রতিবাদে মূলত আজকে একটি মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। এই মহাসমাবেশটি হচ্ছে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং রাজশাহী ফেডারেশন শিক্ষক সমিতির উদ্যোগে। এই বাংলাদেশ ফেডারেশন শিক্ষক সমিতি থেকে বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে এসেছেন। শিক্ষক নেতৃবৃন্দরা এখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দরা এখানে আছেন। মূলত এখানে যারা আছেন তার মধ্যে ফরিদউদ্দিন আহমেদ রয়েছেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সভাপতি, এবং মাকসুদ কামাল, তিনি ঢাকা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। তাছাড়াও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মিজান উদ্দিন সহ বিভিন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মহাসমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এই মহাসমাবেশ থেকে এই 12 বছরে যে 4 জন শিক্ষককে হত্যার শিকার হতে হয়েছে তাদের সকল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে এবং পুলিশ প্রশাসনকে আরো সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। তারা বলছেন যে এভাবে যদি একের পর এক শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হয় তাহলে তাদের ক্লাসে ফিরে যাওয়া সম্ভব হবে না। এইভাবে একের পর এক আন্দোলনের জন্যই তাদের কিন্তু রাজপথে থাকতে হবে। তারা আর কোন শিক্ষককে হত্যাকাণ্ডের শিকার হতে দেখতে চান না, সেই জন্য এই হত্যাকাণ্ডগুলোর দ্রুত বিচার দাবি করছেন। এই হত্যাকাণ্ডের সাথে পুলিশ এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে এবং গতকালকেও 2 জনকে কিন্তু রিমান্ডে নিয়েছে 4 দিনের। তাদের কাছ থেকে এখনো চাঞ্চল্যকর কোনো তথ্য পাননি। এছাড়াও আমি কিছু জানিয়ে রাখি যে 4 মে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে এই বিচার কার্যকে ত্বরান্বিত করতে, এই হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আওতায় আনতে। এছাড়াও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করার কথা রয়েছে। এমনই কিন্তু একের পর এক কর্মসূচির মধ্য দিয়ে এই শিক্ষক হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার দাবি করা হচ্ছে। এছাড়াও ইংরেজি বিভাগের পক্ষ থেকে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি অব্যাহত রাখা হয়েছে। মূলত আর কয়েকদিনের মধ্যে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। তো গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও কিন্তু এই শিক্ষক আন্দোলনের জন্য তারা সংগ্রাম করে যাবেন, এমনটাই তারা বলছেন। তো মুনিয়াত, এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষকদের মহাসমাবেশ চলছে সেটি সর্বশেষ খবর। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে অধ্যাপক রেজাউল করিমের হত্যার প্রতিবাদে নানা কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। চলে যাচ্ছি পরের খবরে। নাটোরে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে সদর উপজেলার ইয়াসিনপুর রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাতে ওই এলাকায় রেল স্টেশনের পাশে নিজের পুকুর দেখতে যান যুবলীগ কর্মী আব্দুর রাজ্জাক। রাতে আর তিনি বাসায় ফেরেননি।
সকালে রেল লাইনের পাশে রাজাকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। 4-5টা পুকুর আছে, নার্সারি আছে, সে অনেকটা গেলে অনেক সময় এটি ঘোরা আসে, কে বা কারা এটি তাকে মারি ফেলাই দিয়ে রায়নের ধারে। সম্ভবত এখান থেকে মায়ের তাকে ওখানে কে বা কারা রাখছে এটা তো জানি না, তবে এলাকায় যে ঘটনা এরকম ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো পরবর্তীতে না ঘটে সেক্ষেত্রে আমরা এলাকাবাসী হিসেবে শান্তি হোক, এই জিনিসটাই সরকারের কাছে আমরা দাবি। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে আপাতত 4 জনকে থানা হাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে আশা করি ঘটনার সত্যতা পাওয়া যাবে। সময় সংবাদে আরো থাকছে। ফেনী, সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাইয়ের চরাঞ্চলে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। পূর্ণাঙ্গ রূপ নিলে কর্মক্ষেত্র হবে 10 লাখেরও বেশি মানুষের। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর দেশের 743টি ইউনিয়ন। এসব এলাকায় সরকার দলীয় প্রার্থীরা ফুরফুরে মেজাজে থাকলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আগামী 7 মে অনুষ্ঠিত হবে চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে পাবনার 15টি ইউনিয়নে এখন উৎসবের আমেজ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি অলিগলি, পাড়া মহল্লা। সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন চেয়ারম্যান প্রার্থীরা। নিজেদের পক্ষে ভোট চেয়ে ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। স্বাস্থ্য খাত, তারপর রাস্তাঘাট, কালভার্ট, মানুষের সর্বপ্রকার উন্নয়নের কাজ আমি ইনশাল্লাহ করে দেব। জনগণের এত ভালোবাসা আমি পেয়েছি যে জনগণ আমাকে ভোটে জয়যুক্ত করবে, এটা আমি আশা রাখি। এদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার 14টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরাও নাওয়া খাওয়া বাদ দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোটারদের মন জয়ে ভোট চেয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করার কথা জানান ভোটাররা। জনগণের সার্বিক উন্নয়নের জন্য যে প্রার্থী এবং যারা কাজ করবেন ওনাদের পক্ষে আমাদের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে। জনগণের সেবা করবে, গরিব ও মেহনতি মানুষের পাশে আসবে, তাকে সবসময় ভোট দিব। সরকার দলীয় প্রার্থীরা জয় নিয়ে আত্মবিশ্বাসী হলেও নানা শঙ্কা বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। তবে নির্বাচন কর্মকর্তা জানালেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তারা বদ্ধপরিকর। 5 বছর কাজ করছি, এটা জনগণ খুব ভালো করে জানে। সরকার দলীয় প্রার্থীরা আগে ভাগে জনগণদের ভয় দেখাচ্ছে যে তারা সেন্টার দখল করে। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আগামী 7 তারিখে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই, প্রশাসন জিরো টলারেন্স নেই। এছাড়া রাজবাড়ী ও কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানের ইউনিয়নে চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দর্শক, 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের শামসুদ্দিন আহমেদ সহ 5 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রায়টি পেয়েছি এবং রায় আমরা যেটি পেয়েছি যে মানবতা বিরোধী অপরাধে যে যাদের এইখানকার আজকে রায় দেওয়া হয়েছে সবাইকে তা ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং ট্রাইব্যুনাল থেকে মাত্র এই রায়টি এসেছে এবং এই ট্রাইব্যুনালের যারা প্রসিকিউটররা আছেন তারা যখন বের হয়ে আসবেন তখন রায়ের বিস্তারিত আমি আপনাদেরকে জানাতে পারবো। তবে এখানে একটা বিষয় একটু আমি প্রাথমিকভাবে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনি জানেন যে এই মামলাতে 5 জনের আজকে বিচার হয়েছে এখানে। তো আমরা প্রাথমিকভাবে যেটি জেনেছি যে 5 জনেরই ফাঁসির দণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল, কিন্তু আরেকটি কথা এখান থেকে শুনছি যে 5 জনের মধ্যে আজহারকে ফাঁসির দণ্ড দেওয়া হয়নি। তো পুরো বিষয়টা আমরা এখনো পর্যন্ত পরিষ্কার হতে পারছি না। তো যখনই ট্রাইব্যুনালের প্রসিকিউটররা এখান থেকে বের হয়ে আসবেন তাদের সঙ্গে কথা বলে আমরা আপনাদেরকে নিশ্চিত করে জানাতে পারবো। তবে এখানে যে বিষয়টা একটু জানাতে চাই সেটি হচ্ছে যে 1 নম্বর, 2 নম্বর এবং 5 নম্বর অভিযোগে তাদেরকে এই যে দণ্ডটি দেওয়া হয়েছে সেই দণ্ডটি এসেছে তাদের বিরুদ্ধে। তো 1 নম্বর যে অভিযোগ ছিল সেটি ছিল যে 1971 সালের 12ই নভেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা
উপজেলার আয়লা এবং বিদ্যানগর গ্রামে 8 জনকে হত্যা এবং 1 জনকে নির্যাতন করা। এই অভিযোগটিতে 5 জনই আসামি ছিলেন এবং 5 জনকে এই দণ্ডটি দিয়েছেন ট্রাইব্যুনাল। এবং যে 2 নম্বর অভিযোগ, সেই 2 নম্বর অভিযোগটি ছিল শুধুমাত্র শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে। আপনি জানেন যে এই 5 জনের মধ্যে শামসুদ্দিন আহমেদ এজলাসে উপস্থিত ছিলেন রায় ঘোষণার সময়, বাকি যে 4 জন তারা কিন্তু পলাতক রয়েছেন। তো পলাতক অবস্থায় তাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। তো শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে যে 2 নম্বর যে অভিযোগটি ছিল সেটি ছিল যে 1971 সালের 13ই নভেম্বর আয়লা গ্রামে হোসেন মিয়াকে অপহরণ করে নিয়ে তাকে হত্যা করা। তো এই অভিযোগটি তো শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে এবং এই অভিযোগেও তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। আর যে 3 নম্বর অভিযোগ ছিল সেই অভিযোগটিতে 5 জনই অভিযুক্ত ছিলেন এবং এই অভিযোগটিতে যেটি বলা হয়েছিল যে করিমগঞ্জে হচ্ছে আপনার আয়লা গ্রামের আব্দুল গফুরকে অপহরণ করে নিয়ে যায় তারা। এই 5 জন যে অভিযুক্ত তারা অপহরণ করে নিয়ে যায় এবং অপহরণ করে তারা তাকে আটক করে রাখে এবং নির্যাতন করে। এবং এরপরে 26শে সেপ্টেম্বর 1971 সালে যে স্থানীয় ক্ষুদির জঙ্গল ব্রিজ ওই এলাকায় নিয়ে সেখানে তাকে আব্দুল গফুরকে গুলি করে হত্যা করে। এই অভিযোগটি তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে এবং এই অভিযোগে তাদেরকে আদালত ট্রাইব্যুনাল তাদেরকে দণ্ডিত করেছেন। এবং ট্রাইব্যুনাল এই অভিযোগের বিষয়ে কিন্তু কিছু পর্যবেক্ষণও দিয়েছেন। সেই পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল যে বিষয়টি বলেছিলেন যে যদিও 5 জনই এই অভিযোগে অভিযুক্ত, কিন্তু যেই আব্দুল গফুরকে অপহরণ করে নিয়ে আসা এবং তাকে চিনিয়ে দেওয়া সেই কাজটি করেছিলেন স্থানীয় যে রাজাকার গাজী আব্দুল মান্নান এবং তার প্ররোচনাতেই বাকি যে আসামিরা তারা আব্দুল গফুরকে অপহরণ করে নিয়ে আসেন এবং তাকে পরবর্তীতে হত্যা করেন। এছাড়া আর যে 5 নম্বর অভিযুক্ত ছিল, 4 নম্বর যে অভিযুক্তি ছিল সেই অভিযোগেও তারা 5 জনই অভিযুক্ত ছিলেন এবং এই অভিযোগটিও ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে এবং তারা এই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তো এই অভিযোগটিতে বলা হয়েছিল যে 1971 সালের 23শে আগস্ট করিমগঞ্জের ডাকবাংলোতে অর্থাৎ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা যে ডাকবাংলো রয়েছে সেই ডাকবাংলোতে শান্তি কমিটির কার্যালয় ছিল এবং শান্তি কমিটির কার্যালয় ছিল। তো সেই কার্যালয়ে তাদেরকে হচ্ছে মুনিয়াত, আমরা এইমাত্র জানতে পেরেছি, আপনি জানেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মতিউর রহমান নিজামীর যে রিভিউ মামলা সেইটির শুনানি চলছিল আজকে। তো আমরা এইমাত্র জেনেছি যে নিজামীর যে রিভিউ মামলা সেইটির শুনানি শেষ হয়েছে। তো সেইখানে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। তো আমরা এখন চলে যাচ্ছি সুপ্রিম কোর্টে আফজাল হোসেনের কাছে। আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে মূলত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে আজকে সকাল 9:30 থেকে এই কিছুক্ষণ আগ পর্যন্ত মূলত শুনানি হয়। তো সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত মূলত মতিউর রহমান নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তিনি শুনানি করেন এবং এরপরেই মূলত 1.5 ঘন্টা শুনানি করার পরে মূলত রাষ্ট্রপক্ষ থেকে শুনানি করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তিনি শুনানি করেছেন। তো কিছুক্ষণ আগেই আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চ তিনি জানান যে আগামী 5ই মে মতিউর রহমান নিজামীর যে রিভিউ আবেদনটি করেছেন সেই বিষয়ে তারা একটি রায় দিবেন। তো এর আগে আমরা যতটুকু জানি যে গত 15ই মার্চ মূলত নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায় এবং পূর্ণাঙ্গ রায় যেটি দেখা যায় যে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে 1971 সালে পাবনার সাথিয়ার বাউশকারী সহ 5টি গ্রামে গণহত্যা চালিয়ে 300 থেকে 350 মানুষকে হত্যা এবং 30 থেকে 35 জনকে গণধর্ষণের একটি অভিযোগে তাকে নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং সর্বোচ্চ আদালত সেই অপরাধে নিজামীর মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখেছিলেন। এছাড়া নিজামীর বিরুদ্ধে আরেকটি যে বড় অভিযোগ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনায় মতিউর রহমান নিজামীকে দণ্ডিত করা হয়েছিল এবং সর্বোচ্চ আদালত এই অপরাধে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিলেন। তো মূলত 3টি অপরাধে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন আপিল বিভাগ এবং 2টি অপরাধে মতিউর রহমান নিজামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। তো এই রায়ের বিরুদ্ধে মূলত মতিউর রহমান নিজামীর আইনজীবীরা খালাস চেয়ে সর্বোচ্চ আদালতে আপিল করেছিলেন। সেই আপিলের শুনানিতেও মতিউর রহমান নিজামীর সাজা বহাল থাকে এবং এর আপিলের রায়
রায়ের পরে মূলত মতিউর রহমান নিজামীর 46টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে রিভিউ আবেদন করেছিলেন, যে আবেদনটির শুনানি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে আগামী 5 মে রায় দেওয়া হবে এবং 5 মে রায়ের জন্য আমরা অপেক্ষা করব এবং সর্বশেষ বিষয় সেই দিনই হয়তো আপনাদেরকে জানাতে পারবো। তো বলা চলে যে মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের শুনানির বিষয়ে এই ছিল সবশেষ খবর। দর্শক, 71-এ মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিলের রায় পুনর্বিবেচনার আপিলের শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে আগামী 5 মে। আমাদের রিপোর্টার আফজাল হোসেন আমাদের সে খবর জানাচ্ছিলেন এবং এর আগে আমরা জানছিলাম মানবতা বিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের 2 ভাই শামসুদ্দিন ও নাসিরউদ্দিনের সহ 5 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাতীয় সম্পদ গ্যাস পাইপলাইনের মাধ্যমে তা পাচ্ছেন 25 লাখ গ্রাহক, যা দেশের জনসংখ্যার মাত্র 7%। আর বাকিদের জন্য 2011-12 অর্থ বছরের বাজেটে দেয়া হয়েছিল বোতলজাত লিকুইড পেট্রোলিয়াম বা এলপি গ্যাস ব্যবহারের সুযোগ। 4 বছর পরে এখন এলপিজির চাহিদা 4 লাখ টন, তবে সরবরাহ রয়েছে মাত্র 1,80,000 টন। এ কারণে এলপি গ্যাসের জন্য গ্রাহককে গুনতে হচ্ছে সাধ্যের অতিরিক্ত দাম। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। সাংসারিক খরচের নিত্য তালিকার একটি বড় অংশই ব্যয় হয় জ্বালানি চাহিদা মেটাতে। আবার দিনকে দিন সেই ঘরে বাড়ছে সদস্য, ফলে আহারের প্রশ্নে শুধু বাড়ির গাছই নয়, শুকনো কাঠও গৃহস্থ কিনছেন বাজার থেকে। বিকল্প জ্বালানি হিসেবে সিলিন্ডারজাত গ্যাস ব্যবহার অপেক্ষাকৃত নির্ঝঞ্ঝাট হলেও এখানে বাদ সাধে এর ক্রয় মূল্য। গ্যাসের খরচা বেশি পড়ে, এই জন্য আমরা এইসব লাকড়ি পুরি 900 টাকায় কিনাই না, 950 বিক্রি করি। 6 সদস্যের একটি মধ্যবিত্ত সংসারে যেখানে প্রতি মাসে জ্বালানি কাঠের ব্যয় দাঁড়ায় 800 টাকা, এলপি গ্যাসে সেই অঙ্ক ছাড়িয়ে যায় 2000-এর ঘর। অন্যদিকে পাইপলাইনের গ্যাসে মাত্র 650 টাকায় চাহিদা পূরণ করেন দেশের সবচেয়ে অগ্রসর জনগোষ্ঠী। কিনে আনছি বস্তা দিয়ে এগুলা রান্না করতে হয়। সিলিন্ডার গ্যাসে আপনার একটা 1500 টাকা নেয়, কারণ সবসময় তো আর এটা আমাদের সম্ভব না। এই গ্যাসগুলি আমাদের ফ্যামিলি থেকে 15 দিন যায়। দেশের মোট জনসংখ্যার 93% মানুষ এখনো গৃহস্থালী রান্না বান্নায় জ্বালানি হিসেবে নির্ভর করে কাঠের উপরে। উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের মধ্যে যারা সিলিন্ডারজাত গ্যাস ব্যবহার করেন তাদের কাছে এখনো নিয়মিতভাবে এই পণ্যটি ক্রয় ক্ষমতার মধ্যে থাকছে না। এর জন্য প্রয়োজন বাজার মনিটরিং এর। সম্পদের যে সমবিতরণ হওয়া উচিত নাগরিকদের মধ্যে, সেটা তো হচ্ছে না, সরকার সেখানে ব্যর্থ হচ্ছে। এটার থেকে যদি আমরা রেন্ট উঠিয়ে আমরা যদি সাবসিডি দেই এলপিজিতে, ক্রস সাবসিডির মাধ্যমে এটা করা সম্ভব। বিতরণ সংশ্লিষ্টরা স্বীকার করছেন 200 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রির বিষয়টি। আবার আমদানিকারকদের অজুহাত একেবারেই ভিন্ন। 12 কেজি সিলিন্ডারের দাম 1650 টাকা থেকে 1700 টাকা এরকম, শুধু সিলিন্ডার। তার সাথে রিফিল 950 টাকা, প্রায় 2800-2900 টাকার মতো পড়ে যায়। পাইপলাইন গ্যাসটা অনেক সস্তা দেওয়া হচ্ছে, এই জন্য মনে হচ্ছে এটা 3 গুণ। আসলে পাইপলাইন গ্যাসটা যেটা আমাদের আন্তর্জাতিক কোনো স্ট্যান্ডার্ডের সাথে না, এটা অনেক ভর্তুকি দিয়ে অল্প কিছু জনগণকে সুবিধাটা সরকার দিচ্ছে। এদিকে সিলিন্ডারের বাজারে স্থিতি অবস্থা আনতে সরকারও নীতিগতভাবে এগোচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। কিভাবে আমরা মূল্য নির্ধারণ রাখবো, কিভাবে রেগুলেট করবে, কে রেগুলেট করবে, সিলিন্ডারগুলি রেগুলেট করবে কে, এবং এই সিলিন্ডারগুলো মার্কেটিং করব কিভাবে। আশা ছিল গত মাসে আসার, এখনো তো বসে আছি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। তাহলে সেটা আগে কি? সমুদ্র উপকূলীয় ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাইয়ের চরাঞ্চলে গড়ে উঠছে সম্ভাবনার বাংলাদেশ, যেখানে পর্যায়ক্রমে নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় 35,000 একর জমির ওপর দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলের। সংশ্লিষ্টরা বলছেন, এই অর্থনৈতিক অঞ্চল পূর্ণাঙ্গ রূপ নিলে কর্মক্ষেত্র সৃষ্টি হবে 10 লাখেরও বেশি মানুষের। রিপোর্ট করছেন বখতিয়ার মুন্না, আর ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর সোনাগাজীর প্রায় 35,000 একরের উপর গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ পরিকল্পিত বহুমুখী অর্থনৈতিক অঞ্চল। পর্যায়ক্রমে
প্রাথমিকভাবে শুরু হয়েছে মিরসরাই অংশে 2100 ও সোনাগাজীর অংশে 8000 একর ভূমির ওপর শিল্পাঞ্চল স্থাপনের কাজ। প্রথম দফা 148 কোটি টাকা ব্যয় ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর, সংযোগ সড়ক, পানি ও বিদ্যুৎ লাইন স্থাপন সহ বেড়িবাঁধের কাজ শেষ হলেই চলতি বছরের ডিসেম্বরে আহ্বান করা হবে শিল্প প্লট বরাদ্দের আবেদন। 10 বছরের মধ্যে এই শিল্প অঞ্চল সম্পন্ন হলে কর্মসংস্থানের সুযোগ হবে 10 লাখেরও বেশি লোকের। মিরসরাই যায় হাট বাজার করতে হয়, অনেক দূরান্ত এলাকা। যদি আমাদের এখানে রাস্তাঘাট হয়, ইকোনমিক জোন হয়, তাহলে আমরা অনেক উপকৃত হব। এই অঞ্চলের যুবকেরা বেকারত্বটা গুছাই যাবে, আমরা আর্থিকভাবে সফলতা অর্জন করব। আমাদের এই এলাকার নারীরা কোনো কাজ করতেও পারে না। যদি এই শিল্প জোনটা হওয়ার পরে আমাদের এই এলাকার নারীরা কিছুটা কাজ করার সুযোগ পাবে। যারা চাকরি করবে এরা তো থাকতে হবে, খাইতে হবে। ইকোনমিক জোনের বাইরেও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে স্ব-উদ্যোগে। সম্প্রতি উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব জানালেন আশার আলোর কথা। বাংলাদেশে 100টি ইকোনমিক জোন, তার এটি একটি, এবং এটি হবে বৃহত্তম। এখানে একটা বিশাল শহর তৈরি হবে, শিল্প শহর। শিল্পের সঙ্গে সম্পৃক্ত যত কিছুর প্রয়োজন, এখানে যারা কাজ করবে তাদের জন্য আবাসস্থল, বিনোদনের জায়গা, রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল, কলেজ সবই তৈরি হবে। যদিও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে 10 বছরে এটাকে আমরা পূর্ণ উৎপাদনে নিয়ে যাব, কিন্তু তার আগেই আমরা উৎপাদনে নিয়ে যেতে পারবো পূর্ণ মাত্রা, এই বিশ্বাস করি। গত 28 ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। দেশের বাইরের খবর। সিরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে দেশটিতে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। একই সঙ্গে দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র রাশিয়া যৌথ পর্যবেক্ষণের বিষয়েও একমত হয়েছেন তারা। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য আসাদ সরকারই দায়ী উল্লেখ করে তা মেনে চলতে সিরীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে সিরিয়ার চলমান সংকট নিরসনে নতুন করে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। সিরিয়ায় উত্তরাঞ্চলীয় আলেপ্পো সহ আরো বেশ কয়েকটি অঞ্চলে গত কয়েকদিন ধরে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে চলা সংঘর্ষ বন্ধে করণীয় ঠিক করতে সোমবার জেনেভায় জাতিসংঘ ও আরব দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ সময় সিরিয়ায় চলমান সংঘর্ষ বন্ধে নতুন একটি শান্তি পরিকল্পনা প্রণয়নে এরই মধ্যে অনেকখানি অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। সিরিয়ায় গত 9 সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতির ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সাম্প্রতিক সংঘাত যুদ্ধবিরতি অবস্থাকে হুমকির মুখে ফেলে দিয়েছে বলেও মন্তব্য করেন জন কেরি। সিরিয়ায় সাম্প্রতিক সংঘাতের জন্য সরকার ও বিরোধী পক্ষ উভয় দায়ী, আর তাই আমরা এই মুহূর্তে যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে সব পক্ষের জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। দেশটিতে সাম্প্রতিক এই পরিস্থিতির জন্য আসাদ সরকারকেই দায়ী করেছে হোয়াইট হাউস। একই সঙ্গে যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলতেও সিরীয় সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সিরিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মার্কিন সেনাদের প্রধান লক্ষ্য আইএসকে ধ্বংস করা হলেও দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের সেনারা একটি জোট হয়ে কাজ করছে। তবে এটা ঠিক, যুদ্ধবিরতি কার্যকরে উভয় পক্ষকে আরো আন্তরিক হতে হবে। যুক্তরাষ্ট্রের একার পক্ষে তা সম্ভব নয়। এদিকে সিরিয়ায় চলমান সংকট নিরসনে সব পক্ষের অংশগ্রহণে নতুন করে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। এছাড়াও শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরও। অন্য কর্মকার, সময় সংবাদ। এবার খেলার খবর। প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে ইতিহাস গড়ল লিস্টার সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি টটেনহামের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষ হয় 2-2 গোলের ড্রয়ে। স্পার্সরা প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সমতায় শেষ হয় খেলা। আর এই ফলাফলে যেন রূপকথা সত্যি হয়ে দেখা দিল লিস্টার সিটির জন্য। যারা প্রহর গুনছিল স্পার্সদের পা হড়কানোর, মাঠে না নামলেও ম্যাচটাতে লিস্টার সিটির তা বলাই বাহুল্য। অপরাধে কিশোরগঞ্জের শামসুদ্দিন সহ 4 জনের ফাঁসির আদেশ, একজনের আমৃত্যু কারাদণ্ড। নিজামী রিভিউ আপিলের রায় 5 মে। বড় ধরনের নাশকতার ক্ষেত্র প্রস্তুতের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। পরকীয়ার ঘটনায় স্ত্রীর হাতে পুরান ঢাকার এক ব্যবসায়ী খুন। পুলিশের কাছে স্বীকারোক্তি, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত সহ 3 জনকে আটক।
অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে আজও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি যোগ দিয়েছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবং চতুর্থ ধাপের নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর দেশের 743টি ইউনিয়ন। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেয়ার আশ্বাস কমিশনের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন সার্চ স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।